আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে 4টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সকাল 10টায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই চুক্তি সই হয়। বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠকে বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও ৭১-এর অমীমাংসিত বিষয়ে আলোচনা হতে পারে উচ্চ পর্যায়ের এই বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। এক যুগেরও বেশি সময় পর 3 দিনের ব্যবধানে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসেছেন। সোনারগাঁ হোটেলে বৈঠকস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, বৈঠক কি এখনো চলছে? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মালিহা, বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বৈঠকের পরপরই এখন পর্যন্ত 6টি সমঝোতা স্মারক সই হয়েছে আমরা দেখেছি, যেখানে অন্যতম একটি সমঝোতা আমরা বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানের কূটনৈতিক পাসপোর্টধারী যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভিসা ছাড়াই দুদেশে ভ্রমণ করতে পারবেন। এবং এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন সমঝোতা স্মারক সই হওয়ার চিত্র আমরা দেখেছি কিছুক্ষণ আগেই। এবং এই বৈঠকটি কিন্তু প্রায় 1 যুগ পর পাকিস্তানের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং আমরা যেটি জানতে পারছি ইতিহাস থেকে, কিন্তু সেখানে হচ্ছে বাংলাদেশের এই উচ্চ পর্যায়ের এমন বৈঠক প্রায় অনেক দিন ধরেই কিন্তু হয়নি এবং বাংলাদেশ পাকিস্তানের যে সম্পর্কের যেই টানাপোড়েন চলছিল গত 1 যুগ ধরে, সেই সম্পর্ক কিন্তু আবারও নতুন করে জোড়া লাগতে পারে এই উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে। এবং বৈঠকে কি কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা এখনও তথ্য জানতে পারিনি, যেহেতু বৈঠকটি মাত্রই শেষ হয়েছে এবং সেখানে বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশ পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং বৈঠকটি সকাল 10টায় শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা পরে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনিও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছেন এবং সমঝোতা স্মারকেও কিন্তু তারা উপস্থিত থাকেন। এবং সব মিলে বলা যায় কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের আনুষ্ঠানিক ব্রিফ করা হবে, আমাদেরকে জানানো হবে আসলে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মালিহা, জানছিলাম সফররত পাকিস্তানের 2 মন্ত্রীর সাথে বাংলাদেশের 2 উপদেষ্টার বৈঠকের খবর। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। আজ থেকে শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যে আন্তর্জাতিক সম্মেলন এবং সেটি আজকে দুপুরের পর থেকে শুরু হবে হোটেল বেওয়াচে। অন্যদিকে আগামী যে 24, 25, 26 এই 3 দিনের সম্মেলনের মাঝে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন এবং রোহিঙ্গা সংকট সমাধান এবং প্রত্যাবাসন উপলক্ষে এবং তাদেরকে আসলে পুনরায় তাদের যেই আবাসস্থল সেখানে ফেরত পাঠানোর উদ্দেশ্যে মূলত এই আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজন করা হয়েছে। এবং এর পরেও আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গাদেরকে
নিয়ে আরেকটি বিশেষ অধিবেশন সেখানে হবে, তারই ধারাবাহিকতার রক্ষা এবং সেটির পূর্ব প্রস্তুতির জন্যই মূলত বাংলাদেশে এই 3 দিনের এই রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই কনফারেন্সটি। আমি এখন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রয়েছি, যেটিতে আগামী 26 তারিখ এই যে যারা কনফারেন্সে অংশ নিয়েছেন সেই সকল বিদেশি কূটনৈতিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্টেক হোল্ডারের যারা রয়েছেন তারা এটি ভিজিট করতে আসবেন এবং এখানে যে প্রতিনিধি রয়েছে এই প্রতিনিধির সাথে তারা কথা বলবেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে মূলত বর্তমানে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশে যে সকল ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলোতে পূর্বের তুলনায় অনেকাংশেই ফান্ড বা সেই অর্থের যোগান সেটি কমে গিয়েছে, যার ফলে বাংলাদেশ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমনিতেই প্রতি মাসেই প্রায় 100-150-এর উপরে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। একই সঙ্গে রোহিঙ্গাদের সংখ্যাও বাড়ছে এবং এদের ফান্ড কমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আরও একটি সংকট তৈরি হয়েছে। তো এই সকল বিষয় আসলে এই কনফারেন্স আলোচনা হবে, সেখান থেকে আসলে কীভাবে পলিসিগত দিকে যাওয়া যায় সেটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল কুতুপালং থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে সম্মেলনের খবর। জি, জানছিলাম আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতির খবর। আজ থেকে শুরু হয়েছে সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের সংসদীয় আসনগুলোর সীমানার পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি শুরু হয়েছে। আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাসমূহের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত এই শুনানি চলবে আগামী 3 দিন অর্থাৎ 27শে আগস্ট পর্যন্ত। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ অন্য 4 নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমান এল মাসুদ, বেগম তহমিদা আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত আছেন। এদিকে বাগেরহাট 4 আসন বিলুপ্তি ও বাগেরহাট 3 আসন বিভাজনের প্রতিবাদে জেলা জুড়ে সর্বাত্মক অবরোধ করছে স্থানীয়রা। ভোর থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। ফলে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। আসন পুনর্বহালের দাবিতে জেলার কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট, ফকিরহাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এদিকে অবরোধের কারণে সড়ক পথে মোংলা বন্দরের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। ঘটনাস্থলে আছেন মোংলার স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন, ঢাকা ও বাগেরহাট মহাসড়ক অবরোধ তো চলছেই, তো আশু সমাধানের কোনো চেষ্টা চলছে কিনা জানাবেন, আর জানাবেন যে যানবাহনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। মালিহা, বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে বাগেরহাট যে 4 আসন সেটিকে বিলুপ্ত করে গাজীপুরে আরেকটি আসন বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া বাগেরহাট যে 3 আসন রয়েছে 3 আসনের মংলা এবং রামপাল দুটি বিভাজন করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু আজ ভোর 5টা থেকে এই যে বিকাল 5টা পর্যন্ত অবরোধ ডেকেছে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি। এবং এতে কিন্তু আপনার এই যে মংলা থেকে এই যে মংলা, খুলনা, ঢাকা এবং বাগেরহাট, মাওয়া, ঢাকা যে সড়ক পথ রয়েছে সব পথে যান চলাচল বন্ধ রয়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া নদী পথেও কিন্তু এই যে নৌযান চলাচল বন্ধ রয়েছে, নদী পারাপার এবং ফেরি পারাপার বন্ধ রয়েছে। এছাড়া এর যে আসলে এর প্রভাবে কিন্তু এখানকার যে শিল্প কলকারখানা, ইপিজেড রয়েছে এর প্রভাব পড়েছে এবং বন্দরের যে বন্দরের যে সড়কপথে যে পণ্য পরিবহন সেটা বন্ধ রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে। এখানকার বাগেরহাটবাসীর একটাই দাবি যে আসনটি বিলুপ্ত করা হচ্ছে এবং বিভাজন করা হচ্ছে, এটি কোনোভাবেই এখানকার বাগেরহাটবাসী আসলে মানতে রাজি নয়, যার কারণে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। মালিহা, জানছিলাম অবরোধ কর্মসূচির খবর।
এখন ডাকসু নির্বাচনের খবর জানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, ডাকসু নির্বাচনে কি খবর আপনার কাছে আছে, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? মালিহা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে 47 জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে। আপাতত প্রাথমিক যে খসড়া তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেখানে এর মধ্যে 34 জন শিক্ষার্থী গতকাল নাগাদ আপিলের যে সময় ছিল তার মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেছেন তাদের যে মনোনয়নপত্র সেটি ফিরে পাওয়ার জন্য। তারা তাদের যে তথ্য যেখানে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করেছেন। আজকে নির্বাচন কমিশনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই কমিটি রয়েছে সেই কমিটি তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে তাদের যে প্রার্থিতা সেটি বৈধ হয় কিনা। যদি বৈধ হয় সেটি আগামীকালকে তাদের বিষয়ে আজকেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটি আগামীকালকে জানিয়ে দেওয়া হবে। এবং 26 তারিখ থেকেই বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা প্রার্থী হয়েছেন, একেবারে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে ভোট চাওয়া বা ভোট কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা ক্যাম্পেইন সেটি শুরু করতে পারবেন। তবে এখনও আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, ভিপি অথবা অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোতে তারা বিভিন্ন স্থানে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, দেখা করছেন, কথা বলছেন। এছাড়া বিভিন্ন ধরনের ইশতেহার বা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন। তবে আনুষ্ঠানিকভাবে যে নির্বাচনের ক্যাম্পেইন সেটি এখনও শুরু হয়নি। বিশ্ববিদ্যালয় জুড়ে এই নির্বাচনকে ঘিরে এখনই এক ধরনের উৎসব মুখর বা এক ধরনের আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আসলে উৎসব মুখর পরিবেশে আগামী 9 সেপ্টেম্বর ভোট দেওয়ার জন্য একরকম মুখিয়ে আছে। মালিহা, জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দ করা জমি থেকে লুট হয়ে গেছে শত শত গাছ। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে বালু ভরাটের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই গাছগুলো কেটে ফেলেছে। তবে তা অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা হয়েছে 205 বিঘা জমি। জমির বেশিরভাগে রয়েছে আম ও মেহগনি গাছের বাগান। গাছ ও স্থাপনা সহ জমি অধিগ্রহণ করা হলেও এরই মধ্যে কেটে লুট করা হয়েছে শত শত তাজা গাছ। গাছ কাটতেছেন কি কারণে? তো বলতেছে যে আপনাদের খাওয়া শেষ, এখন ভরাট হবে, এই জায়গাটা বালি ভরাট হবে। আমাদের মতো 5-7 জন লোক আসছে, এসে মনে করলেন যে গাছ টাছগুলো কাটছে, তো আমরা মনে করছি হয়তো বালি ভরাট করবে। ভরাট হবে, এই যে ভেকু দিয়ে তো গাছ কাটেছে সব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হিসেব মতে অধিগ্রহণ করা জমিতে প্রায় 5,500 গাছ রয়েছে। ভবন নির্মাণের জন্য নিয়ম মেনে কিছু গাছ বিক্রির প্রক্রিয়া শুরু করা হলেও এখনও দরপত্র আহ্বান করা হয়নি। বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান বেআইনিভাবে প্রায় 180টি গাছ কেটে ফেলেছে এমন দাবি করে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই কাজগুলি ঠিকাদার করতে পারে না, সে বেআইনিভাবে গাছগুলি কেটেছে, আমাদের অনুমতি নিয়ে তাকে কাটতে হতো। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন মনে করছে এবং সেটা কমিটি একটা গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থাটা নেওয়া হবে। ক্যাম্পাসে বালু ভরাটের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। দিন ইঞ্জিনিয়াররা 8টা, 8:30, 9টার দিকে সাইডে উপস্থিত থাকে প্রত্যেকটা দিন। তারা ক্লিয়ার করে বলতে পারবে যে কারা গাছ কেটেছে বা কারা সংশ্লিষ্টতা তাদের আছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গাছ কাটার সাথে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে। অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এমন প্রত্যাশা নগরবাসীর। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।